দলিল আর কি, লিখিত পড়িত তো কিছু নয়, সই সাবুদও নয়, মানুষের স্মরণ সাক্ষ্যই দলিল। তা সেই স্মরণ সাক্ষ্য আদায় করতে হলে গ্রাম সমাজকে একদিন গলবস্ত্রে ডেকে এনে উত্তম ফল আর খাইয়ে দেওয়া ছাড়া অন্য উপায় কী? তাছাড়া বাড়ুজ্যেদের মেয়ে যে চাটুজ্যে পরিবারভুক্ত হলো, তার স্বীকৃতিটাও তো দিতে হবে। বৌভাতের যজ্ঞিতে নতুন বউয়ের হাত দিয়ে ভাত পরিবেশন করিয়ে জ্ঞাতি কুটুম্বের কাছ থেকে সেই স্বীকৃতি নেওয়া। অতএব বিয়েতে যজ্ঞের আয়োজন না করলেই নয়। আগে থেকে পিলিবন্দেজ নেই, হুটুক্কারি করে বিয়ে, তাই ভোজের আয়োজনেও হুড়োহুড়ি লেগে গেছে। অনুগত জনের অভাব নেই রামকালীর, দিকে দিকে লোক ছুটিয়ে দিয়েছেন। জনাইতে মনোহরার বায়না গেছে বর্ধমানে মিহিদানার, তুষ্টু গয়লাকে ভার দেওয়া হয়েছে দইয়ের, আর ভীমে জেলেকে ডেকে পাঠিয়েছেন মাছের ব্যবস্থা করতে। কোন পুকুরে জাল ফেলবে, কমন তোলা হবে, এইসব নির্দেশ দিচ্ছিলেন রামকালী। সহসা সেই আসরে এসে উপস্থিত হলেন মোক্ষদা। এ তল্লাটে রামকালীকে ভয় করে না এমন কেউ নেই, বাদে মোক্ষদা। রামকালীর মুখের ওপর হক কথা শুনিয়ে দেবার ক্ষমতা একা মোক্ষদা রাখেন, নইলে দিনতারিণী পর্যন্ত তো ছেলেকে সমীহ করে চলেন। অবশ্যই ভাবা যেতে পারে রামকালীকে হক কথা শুনিয়ে দেবার সুযোগটা আসে কখন? যে মানুষটা কর্তব্য পালনে প্রায় ত্রুটিহীন, তাকে দু কথা শুনিয়ে দেবার কথা উঠছে কি করে? কিন্তু ওঠে, মোক্ষদা ওঠান, কারণ মোক্ষদার বিচার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে, রামকালীর মতে যেটা নিশ্চিত কর্তব্য। প্রায়শই মোক্ষদার মতে সেটা অনর্থক বাড়াবাড়ি। তবে অধিকাংশ ক্ষেত্রেই হক কথার মূল কারণ হয়ে দাঁড়ায় সত্যবতী, হবে নাই বা কেন? রামকালী যদি এমন মেয়ে গড়ে তোলেন যেমন মেয়ে ভূভারতে নেই, তাহলে আর কথা শোনানোয় মোক্ষদার দোষটা কি? সৃষ্টি ছাড়া ওই মেয়েটাকে তাই যখন তখন তার বাপের সামনে হাজির করে ন ভূত ন ভবিষ্যৎই করতেই হয় মোক্ষদাকে। আজও তাই রামকালীর দরবারে একা আসেননি মোক্ষদা, এসেছেন সত্যবতীকে সঙ্গে করে। সত্যবতীও এসেছে বিনা প্রতিবাদেই। অবশ্য প্রতিবাদে লাভ নেই বলেই হয়তো এই অপ্রতিবাদ, অথবা হয়তো এটা তার নির্ভীকতা। ভীমের জেলের উপস্থিতির কালটুকু অবশ্য নিঃশব্দে দাঁড়িয়েছিলেন মোক্ষদা। কথার শেষে ভীমে রামকালী দণ্ডবৎ হয়ে প্রণাম করে চলে যাবার পরক্ষণেই মোক্ষদা যেন ঝাঁপিয়ে পড়লেন। এই নাও রামকালী, তোমার গুণের অবতার কন্যের হাতের চিকিৎসা করো এবার, আর চের টাকলাই করতে হবে তোমাকে। এই মেয়েকে তো আর শ্বশুরঘর থেকে নেবে না। একটু দম নিলেন মোক্ষদা। মোক্ষদা দম নেবার অবকাশে রামকালী মৃদু হেসে বলেন, কি হলো আবার? হয়েই তো আছে সমস্তক্ষণ। মোক্ষদা দুই হাত নেড়ে বলেন, উঠতে বসতেই তো হচ্ছে, কাটছে, ছিঁড়ছে, ছড়ছে। এই আজ দেখো মেয়ের হাতের অবস্থা, পুড়িয়ে ঝুড়িয়ে এতখানি এক ফোসকা। আবার বলে কি বলতে হবে না বাবাকে, এমনি সেরে যাবে, দেখো তুমি নিজের চোখে। ইতব্যস্বরে রামকালী মেয়ের হাতখানা তুলে ধরে শিহরিত হয়েছেন। কি ব্যাপার? এ কি করে হলো? কি করে হয়েছে শুধো, ওকেই শুধো। মেয়ের গুণের কথা এত বলি, কথা কানে করো না তো? তবে তোমাকেই বলে রাখছি রামকালী, এই মেয়ে হতেই তোমার ললাটে অশেষ দুঃখ আছে। কথাটা নতুন নয়, বহু ব্যবহৃত। কাজেই রামকালী যে বিশেষ বিচলিত হন এমন নয়, তবে বাইরে গুরুজনকে সমীহ করবার শিক্ষা রামকালীর আছে, তাই বিচলিত ভাবটা দেখান। না, মেয়েটাকে নিয়ে আবার কি করলি? এত বড় ফোসকা পড়ল কিসে? দুধ ওতলানো হচ্ছিল গো। কালকে যখন রেশো বউ নিয়ে এসে ঢুকলো, উনি গেলেন পাতা জেলে দুধ ওতলাতে। আর এও বলি, এত বড় বুড়ো ধিঙ্গি মেয়ে এটুকু করতে হাতই বা পোড়ালি কি বলে? রামকালী মেয়ের হাতের অবস্থাটা নিরীক্ষণ করে ঈষৎ গম্ভীর হয়ে মেয়ের উদ্দেশ্যেই বলেন,
আগুনের কাজ তুমি করতে গেলে কেন? বাড়িতে আর লোক ছিল না? সত্য ঘাড় নিচু করে বলে, বেশি জ্বালা করছে না বাবা। জ্বালা করার কথা হচ্ছে না, করলেও সে জ্বালা নিবারণের ওষুধ অনেক আছে। জিজ্ঞেস করছি তুমি আগুনে হাত দিতে গেলে কেন? সত্য এবার ঘাড় তুলে সহসা নিজস্ব ভঙ্গিতে তরবর করে বলে ওঠে, আমি কি আর সাধে আগুনে হাত দিয়েছি বাবা? বড় বউয়ের মুখ চেয়েই দিয়েছি। আহা বেচারি, একেই তার সতীন কাটার জ্বালা, তার উপর আবার দুধ ওতলাবার হুকুম। মানুষের প্রাণ তো। সত্যর এই পরিষ্কার উত্তর প্রদানে একা রামকালীই নয়, মোক্ষদাও তাজ্জব বনে যান। এ কি সর্বনেশে মেয়ে গো! ওই হোমরা চোমরা বাপের মুখের উপর এই চোটপাট উত্তর! গালে হাত দিয়ে নির্বাক হয়ে যান মোক্ষদা। কথা বলেন রামকালী দুই ভ্রু কুঁচকে ঝাঁঝালো গলায় বলেন, সতীন কাটার জ্বালাটা কি জিনিস? কি জিনিস সে কথা তুমি তোমার মেয়ের কাছেই এবার শেখো রামকালী। মোক্ষদা সত্যবতীর আগেই তীক্ষ্ণ বিদ্রুপের স্বরে বলেন, আমরা এতখানি বয়সে যা কথা না শিখেছি, এই পুচকি ছুরি তা শিখেছে। কথার ধুকরি। সত্য এই সব উল্টো পাল্টা কথাগুলো দুচক্ষের বিষ দেখে। কেন রে বাপু, যখন যা সুবিধে তখন তাই বলবে কেন? এই এক্ষুনি সত্যকে বলা হলো বুড়ো ধিঙ্গি, আবার এখন বলা হচ্ছে পুটকে ছুরি। সবই যেন ইচ্ছে খুশি। রামকালী পিসির দিকে এক নজর তাকিয়ে নিয়ে জলদগম্ভীর স্বরে কন্যাকে পুনঃ প্রশ্ন করেন, কই, আমার কথার জবাব দিলে না? বললে না সতীন কাটা কি জিনিস, আর তার জ্বালাটাই বা কি বস্তু? কি বস্তু সে কথা কি ছাই সত্য জানে? তবে বস্তুটা যে খুব একটা মর্মবিদারী দুঃখজনক সেটা বোধ করি জন্মাবার আগে থাকতেই জানে। তাই মুখটা যথাসম্ভব করুণ করে তুলে বলে, সতীন মানেই তো কাটা বাবা, আর কাটা থাকলেই তার জ্বালা আছে। বড় বউয়ের প্রাণে তো এখন তুমি সেই জ্বালা ধরিয়ে দিলে। থামো! হঠাৎ ধমকে উঠলেন রামকালী। বিচলিত হয়েছেন তিনি। বাস্তবে কি বিচলিত হয়েছেন এতক্ষণে? বিচলিত হয়েছেন মেয়ের ভবিষ্যৎ ভেবে নয়, সহসা মেয়ের অন্তরের মলিনতার পরিচয় পেয়ে। এ কি, এরকম তো ধারণা ছিল না তার, ছিল না হিসেবের মধ্যে। এটা হলো কোন ফাঁকে? সত্যবতীর বহুবিধ নিন্দাবাদ তার কানে এসে ঢোকে, সেসব তিনি কখনোই বড় একটা গ্রাহ্য করেন না। শুধু মেয়ের স্বভাবে প্রকৃতিতে একটা নির্মল তেজের প্রকাশ লক্ষ্য করে। সত্যর হৃদয়ে হিংসা দেশের ছায়ামাত্র নেই, এইটাই জমা ছিল হিসেবের খাতায়। এহেন নিজ হিংসুটে কথাবার্তা শিখে ফেলল সে কখন? কিন্তু বাড়তে দেওয়া ঠিক নয়, শাসনের দরকার। তাই আরও বাঘা গর্জনে বলে ওঠেন, কেন, সতীন কিসে এত ভয়ঙ্করী হলো? সে এসে ধরে মারছে তোমাদের বড় বউকে? বাবার বাঘা হুমকিতে সত্যবতীর চোখে জল উপচে এসে পড়ছিল, কিন্তু সহজে হার মানে না সে। আর কাদার দৈন্যটা প্রকাশ হয়ে পড়বার ভয়ে কষ্টে ঘাড় নিচু করে ধরা গলায় বলে, হাতে না মারুক, ভাতে মারছে তো। বড় বউ একলা একেশ্বরী ছিল, নতুন বউ হঠাৎ উড়ে এসে জুড়ে বসলো। আহ, ছি ছি ছি! রামকালী শিউরে স্তব্ধ হয়ে গেলেন। মুখ দেখে মনে হলো সত্যবতী যেন সহসা তার যত্নে আঁকা একখানি ছবিকে মুচড়ে দুমড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফাঁকে মুখ্যদা আবার এক হাত নেন। ওই শোনো শোনো মেয়ের কথার ভঙ্গিমে, সাধে বলি কথার ভস্যাচ্ছি। বুড়ো মাগিদের মতন কথা, আরে ছেলে পেলের মতন দস্যি চাললি। হরঘুড়ি অবাক করে দিচ্ছে কথার জ্বালায়। রামকালী পিসির আক্ষেপে কান না দিয়ে তিক্ত বিরক্ত স্বরে বলেন, এমন ইতর কথাবার্তা কোথা থেকে শিখেছ? ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। উড়ে এসে জুড়ে বসা মানে কি? এক বাড়িতে দুটি বোন থাকে না? সতীনকে কাটা না ভেবে বোন বলে ভাবা যায় না? বাবা, এত ঘেন্না দেওয়ার পর অবশ্য সত্যবতীর সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। একসঙ্গে অগুন্তি ফোঁটা ঝরঝর করে ঝরে পড়ে চোখ থেকে গালে, গাল থেকে মাটিতে।
পড়তেই থাকে, হাত তুলে মোছে না সত্য। রামকালী চাটুজ্জে আরেকবার বিচলিত হন। সত্যবতীর চোখে জল। এটা যেন একটা অদৃষ্টপর্ব দৃশ্য মনে হচ্ছে। মনে হলো ঘেন্নাটা বোধ করি একটু বেশি দেওয়া হয়ে গেছে, ঔষধে মাত্রাধিক্য। রামকালীর পক্ষে শোচনীয় অপরাধ। মনে পড়ল মেয়েটার হাতের ফোসকাটাও কম জ্বালাদায়ক নয়, এক্ষুনি প্রতিকার করা দরকার। তাই ঈষৎ নরম গলায় বলেন, এরকম নীচ কথা আর বলো না, বুঝলে? মনেও এনো না। সংসারে যেমন ভাই বোন ননদ দেওর যা ভাসুর সব থাকে, তেমনি সতীনও থাকে, বুঝলে? কই দেখি হাতটা। হাতটা বাড়িয়ে দিয়ে সত্যবতী নিজের উদ্বেল হৃদয়ভারকে সামলাতে চেষ্টা করে দাঁতে ঠোঁটে চেপে। মুখটা বোঝেন, মেঘ উড়ে গেল, হয়ে গেল রামকালীর মেয়ের শাসন করা। ছি ছি ছি, আর দাঁড়াতে ইচ্ছে হলো না। বললেন, যাকগে, শাস্তি শাসন হয়ে গেছে তো, এবার মেয়েকে সোহাগ করো বসে বসে। তুমি দেখালে বটে বাবা। রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন মোক্ষদা। রামকালী আশু প্রতিকার হিসেবে একটি প্রলেপ মেয়ের ফোসকা ঘায়ে লাগাতে লাগাতে সহসা আবার বলেন, আজকের কথা মনে থাকবে তো? আর কোনো দিন এরকম কথা বলো না, বুঝলে? মানুষ তো বনের জানোয়ার নয় যে খালি হিংসি কামড়াকামড়ি করবে। সকলের সঙ্গে মিলেমিশে সবাইকে ভালোবেসে পৃথিবীতে থাকতে হয়। বাবার গলায় আপোষের সুর। অতএব ফের একটু সাহস সঞ্চয় হয় সত্যবতীর। তাছাড়া প্রাণটা তো ফেটে যাচ্ছে বাবার ধিক্কারে, কিন্তু তারই বা দোষ কোথায় বুঝে উঠতে পারে না সত্যবতী। সবাইকে ভালোবেসে থাকায় যদি এত ধর্ম হয়, তাহলে সেজুতি বত্যটি করতে হয় কেন? মনের চিন্তা মুখে প্রকাশ হয়ে পড়ে সত্যর। তাই যদি, তাহলে সেজুতি বত্য করতে কেন হয় বাবা? পিস ঠাকুমা তো এবছর থেকে আমাকে, ফেন্তুকে আর পুন্নিকে ধরিয়েছে। রামকালী এবার বিরক্তির বদলে বিস্মিত হন। সেজুদিবত্য সম্পর্কে অবশ্য তিনি সম্যক অবহিত হন, কিন্তু যাই হোক, কোনো একটি ব্রত যে মানবতাবোধ বিরোধী হওয়া সম্ভব সেটা ঠিক ধারণা করতে পারেন না। তাই প্রলেপের হাতটা ঘরের কোণে রক্ষিত মাটির জ্বালার জলে ধুতে ধুতে বলেন, ব্রতের সঙ্গে কি নয় তাই বলো না কেন বাবা? চোখের জল শুকোবার আগেই সত্যর গলার সুর শুকনো খটখটে হয়ে ওঠে। সেজুদিবত্যর যত মন্তর সব সতীন কাটা উদ্ধারের জন্যে নয়। রামকালী একটুক্ষণ চুপ করে থাকেন। কোথায় যেন একটু আশার আলো দেখতে পাচ্ছেন। এই রকমই একটা কিছু গোলমেলে ব্যাপার ঢুকে গিয়েছে মেয়ের মাথায়, নচেত সত্যর মুখে অমন কথা। হাতে অনেক কাজ, তবু রামকালী বিবেচনা করলেন, সদুপদেশের দ্বারা কন্যার হৃদয় কানন হতে সতীন কণ্টকের মূলোৎপাটন করা কর্তব্য। তাই ভুরু কুঁচকেই বললেন, তাই নাকি? সে মন্ত্রটা কি? মন্তর কি একটা বাবা? সত্যবতী মহোৎসাহে বলে, গাদা গাদা মন্তর, সব কি ছাই মনে আছে? ভেবে ভেবে বলছি রোসো। প্রথমে তো আলপনা আঁকা, ফুললতার নকশা কেটে তার ধারে কোণে হাতাবেরি হাতকুড়ি স্তক করে ঘর সংসারের প্রত্যেকটি জিনিস এঁকে নেওয়া। তারপর একোটা ওকোটা ধরে ধরে মন্তর পড়তে হয়। হাতায় হাত দিলাম, বললাম, হাতা 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 খা সতীনের মাতা। খোড়ায় হাত দিয়ে খোড়া 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 সতীনের মাকে ধরে নিয়ে যাক 3 মিনসে গোড়া। তারপর বেরি 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 সতীন মাগি চেরি, বটি 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 সতীনের ছেঁড়াদ্দর কুটনকুটি, হাড়ি 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 আমি যেন হই জন্ম এও স্ত্রী, সতীন করে রাড়ি। চুপ চুপ। রামকালী জলদগম্ভীর স্বরে বলেন, এইসব তোমাদের ব্রতর মন্তর? এইসব যে ব্রতের মন্ত্র হওয়া উপযুক্ত নয়, সেই সত্যটা যেন সত্যর বোধের জগতে সহসা এই মুহূর্তে একটা চকিতে আলোকে ফেলে যায়। সে উৎসাহের বদলে মৃদুস্বরে বলে, আরও তো কত আছে। আরও আছে বটে? আচ্ছা বলো তো শুনি, আরও কি আছে? দেখি কিভাবে তোমাদের মাথাগুলো চিবানো হচ্ছে। জানো আরও? হ্যাঁ, সত্য বড় করে ঘাড় কাত করে বলে, আর হচ্ছে ঢেকি 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 সতীন মোড়ে
নিচে আমি উপর থেকে দেখি। তারপর গিয়ে অসৎ কেটে বসত করি, সতীন কেটে আলতা পড়ি, ময়না 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 সতীন যেন হয় না। তারপর এক মুঠো দুব্য ঘাস নিয়ে বলতে হয়, ঘাসমুটি ঘাসমুটি সতীন হোক কানা কুষ্ঠি। গয়না একেও ছুঁয়ে ছুঁয়ে মন্তর আছে, বাজুবন্ধ পইছে খাড়ু, সতীনের মুখে 7 ঝাড়ু। পান একে বলতে হয়, ছাঁচি পান এলাচি গুঁয়ো, আমি সোহাগী সতীন দুয়ো। আচ্ছা থাক, হয়েছে, আর বলতে হবে না। রামকালী হাত নেড়ে নিবৃত্ত করেন। এসব গালমন্দকে তোমরা পুজোর মন্তর বলো? আমরা বলি গো বাবা। সত্যবতী তার পণ্ডিত বাপের এহেন অজ্ঞতায় আকাশ থেকে পড়ে চোখ গোল গোল করে বলে, জগৎ সত্য সবাই বলে যে সতীন যদি বোনের মতন হবে তবে এত মন্তরের সৃজন হবে কেন? বোনের খোয়ারের জন্যে কি কেউ বত্ত করে? আসল কথা, বেটা ছেলেরা তো আর সতীনের মর্ম বোঝে না, তাই একটা ঢোক গিলে নেয় সত্য। কারণ বেটা ছেলের সম্পর্কে পরবর্তী যে বাক্যটি জিভের আগায় এসে যাচ্ছিল সেটা বাবার প্রতি প্রয়োগ করা সমীচীন কিনা বুঝতে না পারে দ্বিধা হলো। রামকালী গম্ভীর মুখে বলেন, তা হোক, এ ব্রত তোমরা আর করো না। ব্রত করো না? মাথায় বজ্রপাত হলো সত্যর। এ কি আদেশ, এখন উপায়? একদিকে পিতৃ আজ্ঞে, অপরদিকে ব্রেতপতিত। ব্রেতপতিত হলে তো জলজান্তে নরক। আর পিতৃ আজ্ঞে পালন না করার পাতকটা ঠিক কতদূর গরিহিত না জানা থাকলেও সেই পাতকীকেও যে নরকের কাছাকাছি পৌঁছতে হবে এই বিষয়ে সত্য নিঃসন্দেহ। অনেকক্ষণ দুজনেই স্তব্ধ। তারপর আস্তে আস্তে কথাটা তোলে সত্য। ধরাবত্য উদযাপন না করে ছেড়ে দিলে যে নরকগামীন হতে হবে বাবা? না, হতে হবে না। এসব ব্রত করলেই নরকগামী হতে হয়। পিস ঠাকুমাকে তাহলে তাই বলবো? কি বলবে? এই সেজুতি করতে তুমি মানা করেছ। আচ্ছা থাক, এক্ষুনি তাড়াতাড়ি, তোমার কিছু বলার দরকার নেই। যা বলবার আমিই বলবো এখন। তুমি যাও এখন, হাতটা সাবধান, কোথাও ঘষটে ফেলো না। সত্যবতীর অবস্থাটা দাঁড়ায় একটা ন যজৌ ন তস্থৌ। বাবার হুকুম চলে যাওয়ার অথচ মনের মধ্যে প্রশ্নের সমুদ্র। সে সমুদ্রের ঢেউ আর কার পায়ের কাছে আছড়ে পড়লে সুরাহা হবে বাবা ছাড়া? বাবা কি, আবার কি? বস্তুটা যদি অন্যায়, সতীন যদি ভালো বস্তু, তাহলে বড় বউয়ের অত কষ্ট হচ্ছে কেন? বড় বউ? রাসুর বউ? কষ্ট হচ্ছে? সে তোমাকে বলেছে তার কষ্ট হচ্ছে? রামকালীর কণ্ঠে ফের ধমকের সুর ছায়া ফেলে, কিন্তু সত্যবতী দমে না। ধিক্কারে দমে বটে সত্য, কিন্তু ধমকে নয়। তাই বাঘভঙ্গিতে সতেজতা এনে মুখ্যদার ভাষায় কথার ভস্মার্যের মতোই তরবর করে বলে, বলতে যাবে কেন বাবা? সবে কি আর মুখ ফুটে বলতে হয়? চেহারা দেখে বোঝা যায় না? কেঁদে কেঁদে চোখ মুখ বসে গেছে, অমন যে সোনার বন্য, যেন কালি মেরে দিয়েছে। পশু থেকে মুখে এক বিন্দু জল দেয়নি। নোক নজ্জায় বলছে বটে, পেট ব্যথা করছে, তাতেই খিদে নেই, তাতেই কাঁদছি, কিন্তু বুঝতে সবাই পারছে। কে আর ঘাসের ভাত খায় বলো? মরার উপর খাড়ার ঘা, তার উপর আবার আজ নতুন বউর হাতের সুতো খোলা। কেউ বলছে বড় বউকে অন্য ঘরে দিয়ে ওই ঘরেই নেমকর্ম হবে। কেউ বলছে, আহা থাক, বড় বউ নাকি ও বাড়ির সাবি পিসিকে বলেছে অত ধন্দয় কাজ নেই, চাটুজ্জে পুকুরে অনেক জায়গা আছে, তাতেই আমার ঠাঁই হবে। সর্বনাশ! প্রমাদ গোনেন রামকালী। মেয়ে মানুষের অসাধ্য কাজ নেই। কে বলতে পারে মেয়েটা সত্যি ওই রকম কোনো দুর্মতি করে বসবে কিনা? এও তো মহাজালা। কোথায় ভদ্রলোকের জাতমান উদ্ধারের কথা ভেবে আনন্দ করবি, তা নয় এই সব প্যাচ। কেন, ত্রিভুবনে আর কারো সতীন হয় না? হয়েছে আর কি। ওই সব অক্ষত্যে ব্রত পালন করিয়ে শিশুকাল থেকে মেয়েগুলোর পরকাল ঝরঝরে করে রাখা হয়েছে কি না? মেয়ে মানুষ জাতি কুয়ের গোড়া। ঘরের লক্ষ্মী বলে সৌজন্য দেখালে কি হবে? এক একটি মহা অলক্ষ্মী।
নইলে রেশোর ওই বউটা কী বা বয়স, তার কিনা এত বড় বড় কথা, জলে ডুবে মরবার সংকল্প। ছি ছি। এই কথা বললেন বড় বৌমা। অন্ধকার মুখে বলেন রামকালী। স্বামী পিসি তো বলছিল, বাবার মুখ দেখে এবার একটু ভয় ভয় করছে সত্যর, কিন্তু ভয় করলে তো চলবে না, তারও যে কর্তব্য আছে বাবাকে চৈতন্য করবার। এত বোধবুদ্ধি বাবার, অথচ স্বামী আর একটা বিয়ে করে আনলে মেয়ে মানুষের প্রাণ ফেটে যায় কি না সে জ্ঞান নেই। আর না যদি ফাটবে তাহলে কইকেই কেন 3 যুগ হেয় হয়েও রামকে বনবাসে পাঠিয়েছিলেন? কথক ঠাকুরের কথাতেই তো শুনেছে সত্য। রাজার রানী তিনি, তাও মনে এত রিস। আর বড় বউ বেচারি নিরীহ ভালো মানুষ, শুধু মনের ঘেন্নায় নিজে মরতে চেয়েছে। সত্যর প্রাণে এত জ্বালা লাগার আরও একটা কারণ, বড় বউকে দুটো সান্ত্বনার কথা বলবার মুখ তার নেই তার কারণ এই মর্মান্তিক হৃদয় বিদারক নাটকের নায়ক হচ্ছেন স্বয়ং সত্যবতীরই বাবা। ইশারায় ইঙ্গিতে ঘরে পরে সকলেই তো রামকালীকে দুষবার কথাও। ছেলের মায়ের যে গৌরব আলাদা। বড় বউ যদি ছেলের মা না হতো তাহলেও বা কথা ছিল, কেঁদে কেঁদে যদি ওর বুকের দুধ শুকিয়ে যায়, ছেলে বাঁচবে কিসে? এদিকে রামকালী ভাবছেন বউটাকে শায়েস্তা করার উপায় কি। গ্রাম শুদ্ধ লোক নেমন্তন্ন করেছেন রাত পোহালেই যজ্ঞী। ও যদি সত্যি কিছু একটা অঘটন ঘটিয়ে বসে। অনেক ভেবে গলাটা ছেড়ে বললেন, ওসব হচ্ছে ছেলের বুদ্ধির কথা। তুমি আমার হয়ে বৌমাকে গিয়ে বলো গে ওসব ছেলে মানুষই বুদ্ধি ছেড়ে দিতে। বলো গে বাবা বললেন মন ভালো করব, ভাবলেই মন ভালো করা যায়। বলো গে উঠুন কাজকর্ম করুন, ভালো করে খান দান, মনের গলদ কেটে যাবে। সত্য আর একবার বাবার অজ্ঞতার কাতর হয়, তবে শুধু কাতর হয়ে চুপ করেও থাকে না, একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা যদি কেটে যেত তাহলে তো মাটির পৃথিবীটা স্বর্গ হতো বাবা। রোগীর চেহারা দেখে তুমি ওপর থেকে বলে দিতে পারো তার শরীরের মধ্যে কোথায় কী হচ্ছে, আর মানুষের মুখ দেখে বুঝতে পারো না তার প্রাণের ভেতরটায় কী হচ্ছে। নিজের চোখে প্রত্যক্ষ একবার দেখবে চলো তাহলে। সহসা কেন কে জানে রামকালীর গায়ে কীরকম কাঁটা দিয়ে উঠল। চুপ করে গেলেন তিনি, আর অনেকক্ষণ পর হাত নেড়ে মেয়েকে ইশারা করলেন চলে যেতে। এরপর আর চলে না যাওয়া ছাড়া উপায় কি? সত্য মাথা হেঁট করে আস্তে আস্তে ঘর থেকে চলে যায়। কিন্তু এবারে ডাকের পালা রামকালীরই। আচ্ছা শোনো, সত্যবতী ঘাড় ফিরিয়ে তাকায়। শোনো, বৌমাকে তোমার কিছু বলার দরকার নেই। তুমি শুধু তোমার খালি একটা কাজ দিচ্ছি তোমাকে। রামকালী ইতস্তত করছেন। সত্যবতী অবাক হয়ে যায়। না, আর যাই হোক বাবাকে কখনো এমন ইতস্তত করতে দেখেনি সত্য, কিন্তু এহারও পরিস্থিতিতেই বা কবে পড়েছেন রামকালী? সত্যি কি সত্যবতী তার চৈতন্য করিয়ে দিল নাকি? তাই রামকালী অমন বিব্রত বিচলিত। বাবা কি করতে বলছিলে? ও হ্যাঁ, বলছিলাম যে তুমি তোমাদের বড় বউয়ের একটু কাছে কাছে থাকো গে, যাতে তিনি ওই পুকুরের দিকে যেতে না পারেন। সত্যবতী মুহূর্তকাল স্তব্ধ থাকে, বোধ করি বাপের আদেশের তাৎপর্যটা অনুধাবন করতে চেষ্টা করে। তারপর খুব সম্ভব অনুধাবন করেই নম্র গলায় বলে, বুঝেছি, বউকে চোখে চোখে রেখে পাহারা দিতে বলছো। পাহারা? রামকালী যেন মরমে মরে যান। তার আদেশের ব্যাখ্যা এই? বিরক্তি দেখিয়ে বলেন রামকালী, পাহারা মানে কি? কাছে কাছে থাকবে, খেলাধুলো করবে, যাতে মনটা ভালো থাকে। সত্যবতী স্বনিঃশ্বাসে বলে, ওই হলো, একই কথা। কথায় বলে, যার নাম ভাজা চাল তার নাম মুড়ি, যার মাথায় পাকা চুল তারই বলে বুড়ি। কিন্তু বাবা পাহারা নয় দিলাম, কদিন করার দেব বলো? কেউ যদি আত্মঘাতী হব বলে প্রতিজ্ঞা করে, কারুর সাধ্য আছে আটকাতে? শুধুই তো চাটুজ্জে পুকুরের জল নয়, ধূত্র ফল আছে, কুচ ফল আছে, কলকে ফুলের বিচি আছে। চুপ চুপ। রামকালী আতপ্ত নিঃশ্বাসের দাহ ছড়িয়ে বলে ওঠেন, চুপ করো। তোমার সেজু ঠাকুমা দেখছি ঠিকই বলেন। এত কথা শিখলে কোথা থেকে তুমি? যাও, তোমাকে কিছু করতে হবে না, যাও। যাও বলে মানুষকে তাড়ানো যায়, চিন্তাকে তাড়ানো যায় না। তাড়ানো যায় না মানসিক দ্বন্দ্বকে। সত্যবতীকে যাও বলে ঘর থেকে সরিয়ে দিলেন রামকালী।
কিন্তু মন থেকে সরাতে পারছেন না সহসা উদ্বেলিত হয়ে ওঠা এই চিন্তাটাকে, তাড়াতে পারছেন না এই দ্বন্দ্বটাকে। তাহলে কি ঠিক করিনি? তবে কি ভুল করলাম? চিন্তার এই দ্বন্দ্ব রামকালীকেই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ঘর থেকে চণ্ডীমণ্ডপ থেকে বারবাড়ির উঠোনে, সেখান থেকে বাগান বরাবর, কি জানি কেন একেবারে চাটুজ্জে পুকুরের ধারে ধারে পায়চারি করতে থাকেন রামকালী। দীর্ঘায়ত শরীরের সামনের দিকে ঈষৎ ঝোঁকা, দুই হাত পিঠের দিকে জোর করা চলনে মন্থরতা। রামকালীর এই ভঙ্গিটা লোকের প্রায় অপরিচিত। দৈবাৎ কখনো কোনো জটিল রোগীর মরণবাচন অবস্থায় চিন্তিত রামকালী এইভাবে পায়চারি করেন। আয়ুর্বেদ শাস্ত্রের পুঁথি নেড়ে ঔষধ নির্বাচন করেন না রামকালী, এইভাবে বেরিয়েই মনে মনে করেন। হয়তোবা পুঁথির পৃষ্ঠাগুলো মুখস্থ বলেই সেগুলো আর না নাড়লেও চলে, শুধু ভেবে দেখলেই চলে। কিন্তু সে তো দৈবাৎ। ঔষধ নির্বাচনের জন্য চিন্তার বেশি সময় নিতে হয় না কোপড়ে চাটুজ্জেকে। রোগীর চেহারা দেখলেই মুহূর্তে রোগ আর তার নিবারণের ব্যবস্থা দুই তার অনুভূতির বাতায়নে এসে দাঁড়ায়। তাই চিন্তিত মূর্তিটা তার কদাচিৎ দেখতে পাওয়া যায়। ঋজু দীর্ঘ দেহ, শাল গাছের মতো সোজা সতেজ, দুই হাত বুকের উপর আড়াআড়ি করে রাখা, প্রশস্ত কপাল, খড়গ নাসা আর দৃঢ় নিবদ্ধ ওষ্ঠাধরের ঈষৎ বঙ্কিম রেখায় আত্মপ্রত্যয় সুস্পষ্ট ছাপ। এই চেহারায় রামকালীর পরিচিত চেহারা, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটেছে। আজ রামকালীর মুখের রেখায় আত্মজিজ্ঞাসার তীক্ষ্ণতা। তবে কি ভুল করলাম? তবে কি ঠিক করিনি? তবে কি আরও বিবেচনা করা উচিত ছিল? কিন্তু সময় ছিল কোথা? বারবার ভাবতে চেষ্টা করছেন রামকালী। তিনি কি বুদ্ধিভ্রংশ হয়েছেন? তাই একটা অবধ শিশুর এলোমেলো কথার উপর এতটা মূল্য আরোপ করে এতখানি বিচলিত হচ্ছেন? কি হচ্ছে এত বিচলিত হওয়ার? কি আছে এত বিচলিত হওয়ার? সত্যিই তো, ত্রিভুবনে সতীন কি কারো হয় না? অসংখ্যই তো হচ্ছে। বরং নিঃস্বপ্ন স্বামীসুখ কটামের ভাগ্যে জোটে, সেটাই আঙুল গুনে বলতে হয়। কিন্তু এ চিন্তা দাঁড়াচ্ছে না। চেষ্টা করে আনা যুক্তি ভেসে যাচ্ছে হৃদয় তরঙ্গের ওঠাপড়ায়। কিছুতেই উড়িয়ে দিতে পারছেন না এক ফোঁটা একটা মেয়ের কথাগুলোকে। বহুবিধ গুণের সমাবেশে উজ্জ্বল বর্ণাঢ্য চরিত্র রামকালীর, পুরুষের আদর্শ স্থল, তবু সে চরিত্রের গাঁথনিতে একটু বুঝি খুঁত আছে। মানুষের মর্যাদা দেবার শিক্ষা আছে তার। শিক্ষা আছে বয়োজ্যেষ্ঠকে সম্মান সমীহ করার। কিন্তু সমগ্র মেয়ে মানুষ যাত্রার প্রতি নেই তেমন সম্ভ্রমবোধ, নেই সম্যক মূল্যবোধ। যে যাত্রার ভূমিকা হচ্ছে শুধু ভাত সেদ্ধ করবার, ছেলে ঠ্যাঙাবার, পাড়া বেড়াবার, পরচর্চা করবার, কোন্দল করে অকথ্য অশ্রাব্য গালিগালাজ করবার, দুঃখে কেঁদে মাটি ভেজাবার আর শোকে উন্মাদ হয়ে বুক চাপড়াবার, তাদের প্রতি প্রচ্ছন্ন একটা অবজ্ঞা ছাড়া আর কিছু আসে না রামকালীর। অবশ্য আচারে আচরণে ধরা পড়ে না হয়তো নিজের কাছেও, তবু অবজ্ঞাটা মিথ্যে নয়। কিন্তু সম্প্রতি খুদে একটা মেয়ে যেন মাঝে মাঝে তাকে ভাবিয়ে তুলছে, চমকে দিচ্ছে, বিচলিত করছে। মেয়ে মানুষ সম্পর্কে আর একটু বিবেচনাশীল হওয়া উচিত কিনা এ প্রশ্নের সৃষ্টি করছে। আকাশে সন্ধ্যা নামেনি, কিন্তু তাল নারিকেলের শাড়ি ঘেরা পুকুরের কোলে কোলে সন্ধ্যার ছায়া। তাই প্রায়ান্ধকার পথটুকুতে পায়চারি করতে করতে সহসা রামকালীর চোখের দৃষ্টি ঈগলের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। কে? ঘাটের পরিচের একেবারে শেষ ধাপে অমন করে বসে ও কে? কই, এতক্ষণ তো ছিল না। কখন এলো? কোন পথ দিয়েই বা এলো? আর কেনই বা এলো এমন ভরা সন্ধ্যায় একা একা? এই সময় ঘাটের পথে এখন একা মেয়েরা কদাচিৎ আসে না, অবশ্য মোক্ষদা বাদে। কিন্তু দূর থেকে কে তা ঠিক বুঝতে পারলে না পারলেও মোক্ষদা যে নয় সেটা বুঝতে পারলেন রামকালী। তবে কে? অভূতপূর্ব একটা ভয়ের অনুভূতিতে বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। রামকালীর পক্ষে এ অনুভূতি নিতান্তই নতুন। অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসছে, দৃষ্টিকে তীক্ষ্ণতর করেও ফল হচ্ছে না। অথচ এর চেয়ে কাছাকাছি গিয়ে ভালো করে নিরীক্ষণ করবার মতো অসঙ্গত কাজও রামকালীর পক্ষে সম্ভব নয়।
কিন্তু একেবারে অগ্রাহ্য করাই বা চলে কি করে? সন্দেহ যে ঘনীভূত হচ্ছে, এ আর কেউ নয়, নিঘাত রাসুর বউ। কিন্তু সত্য কি করলো? সত্যবতী পাহারা দেওয়ার নির্দেশটা পালন করলো কই? দিব্যি বড়সড় একটা কলসি ওর সঙ্গে রয়েছে মনে হচ্ছে। যারা সাঁতার জানে তাদের পক্ষে জলে ডুবে মরতে কলসিটা নাকি সহায়ক। আর ছেলে মানুষ একটা মেয়ে যদি ওই কলসিটা গলায় বেঁধে চিন্তাধারা ওই একটা দুশ্চিন্তার শিলাপাথরকে ঘিরেই পাক কেটে থাকে। কিছুতেই মনে আসে না অসময়ে জলের প্রয়োজনেও কলসি নিয়ে পুকুরে আসতে পারে লোক। তবে এটা ঠিক, জল ভরাবার তাগিদ কিছু দেখা যাচ্ছে না ও ভঙ্গিতে। কলসির কানাটা ধরে চুপচাপ বসে থাকাকে কি তাগিদ বলে? না, জলের জন্য অন্য কেউ নয়, এ নির্ঘাত রাসুর বউ। মরবার সংকল্প নিয়ে ভরসন্ধ্যায় একা পুকুরে এসেছে, তবু চট করে বুঝি সব শেষ করে দিতে পারছে না। শেষবারের মতো পৃথিবীর রূপ, রস, শব্দ, স্পর্শের দিকে তাকিয়ে নিতে চাইছে। শুধু কি তাই? তাকিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে ভাবছে নাকি কার জন্যে তাকে এই শোভা সম্পদ, এই সুখভোগ থেকে বঞ্চিত হতে হলো? হঠাৎ চোখ দুটো জ্বালা করে এলো রামকালীর। এই জ্বালা করাকে রামকালী চেনেন না। এ অনুভূতি সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আকস্মিক। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো চলবে না, এক্ষুনি একটা বিহিত করতে হবে, নিবৃত করতে হবে মেয়েটাকে। অথচ উপায় কি? রামকালী তো আর মেয়ে ঘাটে নেমে হাত ধরে তুলে আনতে পারেন না ওকে সদুপদেশ দিয়ে এই সর্বনাশা সংকল্প থেকে ফেরাতে। ডাকবিনি বা কী বলে, কোন নামে? রামকালী যে শ্বশুর, অথচ এখান থেকে সরে গিয়ে কোন মেয়ে মানুষকে ডেকে নিয়ে আসবার চিন্তাটাও মনে সায় দিচ্ছে না। যদি ইতপস্বরে আরে স্থির চিত্রটা চঞ্চল হয়ে উঠল যে। কলসিটা জলে ডুবিয়ে জল কাটছে যে মেয়েটা, ঈগল দৃষ্টি ছুরির ফলার মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। নিজের অজ্ঞাতসারে মেয়ে ঘাটের দিকে এগিয়ে যান রামকালী। এমন সংকট মুহূর্তে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, নিয়ম অনিয়ম মানা চলে না। আর একটু ইতস্তত করলেই বুঝি ঘটে যাবে সেই সাংঘাতিক কাণ্ডটা। দ্রুত পদে একেবারে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালেন রামকালী। প্রায় আর্তনাদের মতো চিৎকার করে বলে উঠলেন, কে ওখানে? সন্ধেবেলা জলের ধারে কে? রামকালী আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেখলেন তার চিৎকারের ফলটা কি দাঁড়ালো। ওই যে সাদা কাপড়ের অংশটুকু দেখা যাচ্ছিল এতক্ষণ, সেটা কি এই আকস্মিক ডাকের আঘাতে সহসা নিশ্চিহ্ন হয়ে গেল? যেটুকু ইতস্তত ছিল সেটুকু আর রইল না। ওই তো বসে রয়েছে জলের মধ্যে পায়ের পাতা ডুবিয়ে। জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান শুধু একটি লহমার, একটি ডুবের। তারপরই তো ওর সব দুঃখের অবসান, সব জ্বালার শান্তি। ওখানেই তো ওর হাতে রয়েছে সব ভয় জয় করবার শক্তি। তবে আর রামকালীর শাসনকে ভয় করতে যাবে ও কোন দুঃখে? সাদা কাপড়টা দেখা যাচ্ছে এখনো, একটু যেন নড়ছে। রুদ্ধশ্বাস বক্ষে অপেক্ষা করতে থাকেন রামকালী। অথচ এই বিমূঢ়ের ভূমিকায় অভিনয় করা ছাড়া ঠিক এই মুহূর্তে আর কি করবার আছে রামকালীর? যতক্ষণ না সত্যি মরণের প্রশ্ন আসে, ততক্ষণ বাঁচানোর ভূমিকা আসবে কি করে? জলে পড়ার আগে জল থেকে তুলতে যাওয়ার উপায় কোথা? যতই ভয় পেয়ে থাকুন রামকালী, এমন কাণ্ডজ্ঞান হারাননি যে শুধু ঘাটের ধারে বসে থাকা মেয়েটাকে হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে আসবেন, এটা মরতে যাচ্ছে ভেবে। কি করবেন তবে? সাদা রংটা এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনো কিছু করা যাবে। সহসা আত্মস্থ হয়ে উঠলেন রামকালী। সহসাই যেন ফিরে পেলেন নিজেকে। কি আশ্চর্য! কেন বৃথা আতঙ্কিত হচ্ছেন তিনি? এক্ষুনি তেমন হাঁক পারলেই তো এ অঞ্চলের 10-20টা লোক ছুটে আসবে। তখন আর চিন্তাটা কি? নিজের ওপর আস্থা হারাচ্ছিলেন কেন? অতএব হাঁক পারলেন, তেমনি ধারাই হাঁক বটে। মৃত্যুপথবর্তিনীও যাতে ভয়ে গুড়গুড়িয়ে ওঠে। জলদগম্ভীর স্বরে অভ্যস্ত আদেশের ভঙ্গিতেই হাঁক পারলেন রামকালী। যে হও জল থেকে উঠে এসো, আমি বলছি উঠে এসো। ভরসন্ধ্যায় জলের ধারে থাকবার দরকার নেই। আমিটার উপর বিশেষ একটু জোর দিলেন। না, হিসাবের ভুল হয়নি রামকালী।
কাজ হলো। এই ভরাট ভারী আদেশের সুরে কাজ হলো। কলসিটা ভরে নিয়ে তাড়াতাড়ি উঠে এলো মেয়েটা এক গলা ঘুমটা টেনে। সাদা রংটার গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলেন রামকালী। খাটের সিঁড়ি দিয়ে উঠে আসছে ও। আরেকবার চিন্তা করলেন রামকালী, পাশ কাটিয়ে চলে যাবেন না, নাকি নির্বুদ্ধি মেয়েটাকে একটু সদুপদেশ দিয়ে যাবেন। সাধারণত শ্বশুর বউ সম্পর্কে কথা ভাবাই যায় না, কিন্তু চিকিৎসক হিসেবে রামকালীর কিছুটা ছাড়পত্র আছে। বাড়ির বউ ঝির অসুখ বিসুখ করলে মুখ্যদাকি দিনতারিণী রামকালীকে খবর দিয়ে ডেকে নিয়ে যান এবং তাদের মাধ্যমে হলেও পরোক্ষে অনেক সময় রোগিণীকে উদ্দেশ্য করে কথা বলতে হয় রামকালীকে, যথা ঠান্ডা না লাগানো বা কুপথ্য না করার নির্দেশ। তেমন বাড়াবাড়ি না হলে অবশ্য রোগী দেখার প্রশ্ন ওঠে না, লক্ষণ শুনেই ওষুধ নির্বাচন করে দেন। কিন্তু বাড়াবাড়ির ক্ষেত্রে বলতে হয় বই কি, অবশ্য যথাসাধ্য দূরত্ব ও সম্ভ্রম বজায় রেখেই বলেন। পুত্রবধূ অথবা ভাতৃবধূ সম্পর্কীয়দের আপনি ভিন্ন তুমি বলেন না কখনো রামকালী। বলাই তো বিধি, বিধি একেবারে লঙ্ঘন করলেন না রামকালী, তবু কিছুটা করলেন। পাশ কাটিয়ে চলে না গিয়ে একটা গলা খাকারি দিয়ে বলে উঠলেন, এই সময় এরকম একা ঘাটে কেন? আর এরকম আসবেন না, আমি নিষেধ করছি। আর একবার আমিটার ওপর জোর দিলেন রামকালী। সম্মুখবর্তিনী অবশ্য কাষ্ঠপুত্তলিকাবৎ রামকালীর সামনে দিয়ে হেঁটে চলে যাবে, এমন ক্ষমতা অবশ্য থাকবার কথাও নয়। রামকালী কথা শেষ করলেন। বাড়িতে শুভ কাজ হচ্ছে, মন ভালো করতে হয়, এমন তো হয়েই থাকে। দ্রুত পদক্ষেপে এবার চলে গেলেন রামকালী। রামকালী চলে গেলেও কাঠের পুতুলখানা আরও কিছুক্ষণ কাঠ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কী ঘটনা ঘটে গেল যেন বুঝতেই পারে না। কি হলো, এটা কি করে সম্ভব হলো? এমন তো হয়েই থাকে, মানে কি? উনি কি তাহলে সব জেনেছেন, জেনেও ক্ষমা করে গেলেন? মাথা ঠান্ডা রেখে সদুপদেশ দিয়ে গেলেন মন ভালো করতে। সত্যি কি তবে উনি দেবতা? দেবতা ভেবেও বুকের কাঁপুনি তার কমতে চায় না শঙ্করী। হ্যাঁ, শঙ্করী, রাসুর বউ সারদা নয়, কাশেশ্বরীর বিধবা নাথ বউ শঙ্করী। চিরদিন পিত্রালয় বাসিনী কাশেশ্বরীর একটা মেয়ে সন্তান, তাও মরেছিল অকালে। মা মরা দত্তুরটাকে বুকে করে বছরেরটি থেকে 18 বছরের করে তুলে 7 করে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন কাশেশ্বরী। কিন্তু এমন রাক্ষসী বউ যে বছর ঘুরল না, দিরাগমন হলো না, তা বাপের বাড়িতেই ছিল এ যাবৎ। কিন্তু এমনই মন্দ কপাল শঙ্করীর যে মা বাপকেও খেয়ে বসল। ছিল কাকা, সে সেদিন ভাইঝিকে ঘাড়ে করে বই দিয়ে গেছে চারুজ্যদের এই সদাব্রত সংসারে। না দিয়েই বা করবে কি? শুধুই তো ভাত কাপড় জোগানো নয়, নজর রাখে কে? শ্বশুরকুলে থাকলে তবু সহজেই দাবে থাকবে, আর কপাল যার মন্দ তার পক্ষে শ্বশুরবাড়ি উঠোন ঝাড় দিয়েও একবেলা এক মুঠো ভাত খেয়ে পড়ে থাকা মান্যের। বাপ কাকার ভাত হলো অপমান্যের ভাত। এইসব বুঝিয়ে সুঝিয়ে কাকা সেই যে ছেড়ে দিয়ে গেছে, ব্যাস, বছর কারার হতে চলল, উদ্দেশ্য নেই। অথচ এখানে শঙ্করীর উঠতে বসতে খোটা খেতে হচ্ছে চাল চলনের অবব্যতায়। 19 বছরের আগুনের খাপড়া, এতখানি বয়স অবধি বাপের ঘরে কাটিয়েছে, তাকে বিশ্বাসী বা কি? বিধবার আচার আচরণই তো শেখেনি ভালো করে। নইলে বামুনের বিধবা এটুকুও জানে না যে রাতে চাল ভাজার সঙ্গে শশা খেতে হয়, আলাদা পাত্রে নিতে হয়, এক পাত্রে রাখলে ফলার হয়। এমনকি কামড়েও তো খেতে নেই, আলগোছে টুকরো করে মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে তবে চাল ভাজার সঙ্গে খাওয়া চলে, তা নয়। সুন্দরী দিব্যি করে একদিন শশা কেটে চাল ভাজার পাশে নিয়ে খেতে বসলেন। যাই ভাগ্যিস মোক্ষদার চোখে পড়ে গেল, তাই না জাত ধর্ম রক্ষে। কিন্তু সে একটাই নয়, পদে পদে অনাচার ধরা পড়ে শঙ্করীর।
আর প্রতিপদে উপর মহলে সন্দেহ ঘনীভূত হয় এ মেয়ের রীতি চরিত্রের ভালো কিনা। তা রামকালীর এত তথ্য জানবার কথা নয়। কবে কোন দিন কোন অনাথা অবিরা চাটুর্যদের সংসারে ভর্তি হচ্ছে সে কথা মনে রাখবার অবকাশ কোথায় তার। কাজেই রাসুর বউয়ের প্রশ্ন নিয়েই চিন্তাকে প্রবাহিত করছেন। তাছাড়া পুকুরের উঁচু পাড় থেকে ঠিক ঠাউর হয়নি সাদা ওই খণ্ডটুকুর কিনারায় একটু রঙের রেখা আছে কি নেই। কিন্তু না, সারদা মরতে আসেনি। সত্যবতী পিতৃ আদেশের সঙ্গে সঙ্গেই তাকে কড়া পাহারায় রাখতে শুরু করেছে। আর পাহারা না দিলেও মরা এত সোজা নয়। মরব বলেছে বলেই যে সদ্য আগত সতীনের হাতে স্বামী পুত্র তুই তুলে দিয়ে পুকুরের তলায় আশ্রয় খুঁজতে যাবে সে তা নয়। জ্বালা নিয়েই বেঁচে থাকতে হবে তাকে, অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে খাবার ব্রত নিয়ে। মরতে এসেছিল শঙ্করী, মরতে এসেছিল তবু মরতে পারছিল না। বসে বসে ভাবছিল মরণের দশা যখন ঘটেছে তার, তখন মৃত্যু ছাড়া পথ নেই। কিন্তু কোন মৃত্যুটা শ্রেয়? এইরূপ রস গন্ধ শব্দ স্পর্শ সুধাময় পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, না সমাজ সংসার সম্ভ্রম সভ্যতা মান মর্যাদার রাজ্য থেকে বিলুপ্ত হয়ে যাওয়া? শেষের মৃত্যুটা যেন প্রতিনিয়ত কি এক দুর্নিবার আকর্ষণে টেনে নিয়ে যেতে চাইছে শঙ্করীকে। কিন্তু শঙ্করী তো জানে সেখানে অনন্ত নরক। তাই না যে পৃথিবীর সকরুণ মিনতির দৃষ্টি মেলে তাকিয়ে আছে ভোরের সূর্য আর সন্ধ্যার মাধুরীর মধ্যে। তার কাছ থেকেই বিদায় নিতে এসেছিল শঙ্করী। কিন্তু পারল কই? শুধু কি মামা ঠাকুরের দুর্লঙ্ঘ আদেশ, ঘাটের পৈঠগুলোই কি তাকে দুর্লঙ্ঘ বাঁধনে বেঁধে রাখেনি? তবে কি শঙ্করের মৃত্যু বিধাতার অভিপ্রেত নয়, তাই দেবতার মূর্তিতে উনি এসে দাঁড়ালেন মৃত্যুর পথ রোধ করে? হঠাৎ এমনও মনে হলো শঙ্করীর, সত্যি মামা ঠাকুরই তো, নাকি কোনো দেবতার ছল? ঠাকুর দেবতারা মানুষের ছদ্মবেশে এসে মানুষকে ভুল ঠিক বুঝিয়ে দিয়ে যান, অভয় দিয়ে যান, এমন তো কত শোনা যায়।